আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন সকলকে স্বাগতম জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন নির্বাচন কমিশন কর্তৃক ইতিমধ্যেই আগামী সংসদ সদস্য নির্বাচন এবং সংসদ সদস্য কতজন হবে এই নিয়ে ওনারা একটা প্রস্তাবনা দিয়েছেন, যেখানে উল্লেখ করা হয়েছে যে সমস্ত বিষয়গুলি উল্লেখ করা হয়েছে তার মধ্যে অন্যতম হলো আগামী সংসদ হবে 505 জন সদস্য বিশিষ্ট, যেখানে সংসদ 2 কক্ষ বিশিষ্ট তথা নিম্ন কক্ষ এবং উচ্চ কক্ষ 2 কক্ষের সমন্বয়ে একটি সংসদ গঠন করার প্রস্তাব করা হয়েছে। এবং এখানে উল্লেখ্য বিষয় হলো নিম্ন কক্ষে 400 সংসদ সদস্যের কথা বলা হয়েছে, অর্থাৎ পূর্ববর্তী সংসদ নির্বাচন প্রক্রিয়ায় 1 কক্ষ বিশিষ্ট সংসদ নির্বাচনে আসনভিত্তিক নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে 300 সংসদ সদস্য নির্বাচনের যে প্রক্রিয়া ছিল, গতানুগতিক সেই ধারা থেকে বেরিয়ে এসে নতুন করে কোটামুক্ত সংসদ গড়ার অভিপ্রায় এবং একটি কার্যকর অর্থবহ জনমানুষের সমর্থনের আলোকে আগামী সংসদ নির্বাচনকে কার্যকরী করার যে অভিপ্রায়, তার লক্ষ্যেই মূলত নির্বাচন সংস্কার কমিশন তার প্রস্তাবে নিম্ন কক্ষে 400 সংসদ সদস্যের কথা বলা হয়েছে আর উচ্চ কক্ষে 105 জন সংসদ সদস্য, টোটাল 505 জন সংসদ সদস্যের বৃহৎ পরিসরে 2 কক্ষ বিশিষ্ট সংসদ নির্বাচন প্রক্রিয়ার সপক্ষে তারা তাদের মতামত প্রস্তাব উপস্থাপন করেছে, যা অনেকটাই প্রস্তাবিত সার্বিক বিবেচনায় একটি নতুন তত্ত্বের আভাস দিচ্ছে। আজকে মূলত সেই বিষয় নিয়ে আর আলোচনা করছি না। আলোচনার বিষয়টি হলো কোটামুক্ত নির্বাচন প্রক্রিয়া তথা সর্ব অবস্থায় কোটাকে বিলুপ্ত করে মেধা, যোগ্যতা, প্রজ্ঞা এবং নারী পুরুষ ভেদাভেদের ঊর্ধ্বে উঠে আইনের দৃষ্টিতে সমতা এবং সম অধিকারকে প্রতিষ্ঠা করার অভিপ্রায়ে যে সংস্কার কর্মসূচির অবতারণা হয়েছে, দেশ এবং দেশের মানুষের কাছে যে প্রত্যাশা, তার আলোকেই মূলত রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন সংস্কার কর্মকাণ্ডের অবতারণা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় নির্বাচন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত আগামী জাতীয় সংসদ নির্বাচনের নিম্ন কক্ষে 400 সংসদ সদস্য মনোনয়নের যে প্রস্তাবে যে বিষয়টি উল্লেখ্য, সেটি হলো সাধারণ আসনে তথা নিম্ন কক্ষে 300 সংসদ সদস্যের পাশাপাশি বিশেষায়িত কোটার নেই 100 নারী কোটার সংসদ সদস্য মনোনয়নের যে প্রস্তাব করা হয়েছে, এই বিষয়টি মূলত আজকের আলোচনার বিষয়। প্রিয় দেশবাসী, আপনারা অবগত রয়েছেন বিগত সংসদ নির্বাচন প্রক্রিয়ায়
সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠতার উপরে ভিত্তি করে রাজনৈতিক দল মত কর্তৃক জাতীয় সংসদ সদস্য হিসাবে নারীদেরকে মনোনীত করা হয়ে আসছিল। যে বিষয়টি ছিল সাংবিধানিক দৃষ্টিভঙ্গি, সমতার দৃষ্টিভঙ্গি, সম অধিকারের দৃষ্টিভঙ্গির প্রশ্নে অনেকটাই কন্ট্রাডিক্টরি বিষয় হিসেবে তথা একটি বিশেষ কোটার অবতারণায় এই প্রক্রিয়াটি চলমান ছিল। আজকে মূলত এই বিষয়টির উপরে আলোচনার বা দৃষ্টিপাত করতে চাই, যেখানে সমস্ত প্রকার কোটা বিলুপ্ত করে নারী পুরুষ বিভাজনের ঊর্ধ্বে উঠে একটি কোটামুক্ত, শ্রেণীমুক্ত আইন এবং সমতার দৃষ্টিভঙ্গিতে সম অধিকার প্রতিষ্ঠায় লক্ষ্যকে বাস্তবায়নের অভিপ্রায় যে সংস্কার কর্মসূচি বা কার্যক্রম ইতিমধ্যে চলমান রয়েছে, এই বিষয়টি যদি দৃষ্টি দেওয়া যায় তাহলে নিম্ন কক্ষে 400 সংসদ সদস্যের সাধারণ আসনে 300 সংসদ সদস্যের পাশাপাশি রাউন্ডিং প্রক্রিয়ায় 100 নারী সংসদ সদস্য মনোনয়নের যে প্রস্তাব, তা কি কোটামুক্ত নাকি কোটাযুক্ত? এই প্রশ্নের যে অবতরণ হয়েছে, এর আলোকেই মূলত আজকের আমার এই আলোচনা। আমরা মনে করি নারী পুরুষের ভেদাভেদের ঊর্ধ্বে উঠে পূর্বের ন্যায় কোটাযুক্ত সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সম অধিকার, সম মর্যাদার ভিত্তিতে নারী পুরুষের বিষয়টি আলাদা দৃষ্টিভঙ্গি না দেখে সার্বজনীনভাবে নারী এবং পুরুষ মনোনয়নের বিষয়টিকে মূল্যায়ন করে একটি অর্থবহ কার্যকর কোটা সংস্কৃতি থেকে বেরিয়ে আসার সপক্ষে বাংলাদেশ জনঐক্য পার্টি বিজেপির পক্ষ থেকে আমরা এমনটি প্রত্যাশা করি। কেন নয়, নারী সংসদ সদস্যের বিষয়টি আলাদা দৃষ্টিভঙ্গি থেকে না দেখে নারী পুরুষের মধ্যে ভাগাভাগির বিষয়টি আবারও আরেকটি কোটার তথা বিশেষায়িত কোটার দিকে ইঙ্গিত করে। যে কোটার বিপক্ষে, কোটা সংস্কৃতি থেকে বেরিয়ে আসার দেশের সর্বসাধারণ সর্বশ্রেণী পেশার মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে যদি বাস্তবায়ন করতে হয়, তো বাংলাদেশ জনঐক্য পার্টি বিজেপি মনে করেন 100 নারী সংসদ সদস্যের বিশেষায়িত কোটার বিষয়টিকে বিশেষায়িত নারীকে সার্বজনীনভাবে নারী পুরুষ সম অধিকারের ভিত্তিতে, যে সম অধিকারের বিষয়টি দেশের বিদ্যমান নারী সমাজ তথা শ্রেণী পেশার পক্ষ থেকে বারংবার উল্লেখ করা হচ্ছে, দাবি করা হচ্ছে। বিশেষ করে এই জনপদের সম্মানিত নারী প্রতিনিধিদের পক্ষ থেকেও সম অধিকারের বিষয়ে বারংবার
তাদের পক্ষ থেকে সেই দাবিগুলি উত্থাপন করে আসছিল। অতএব আমরা মনে করি 100 নারী সংসদ সদস্যের বিষয়টি এভাবে না রেখে সম্পূর্ণ কোটা বিলুপ্ত করে সার্বজনীনভাবে নারী এবং পুরুষ ভেদাভেদের ঊর্ধ্বে উঠে যোগ্যতা এবং দক্ষতার উপরে ভিত্তি করে তথা নেতৃত্ব গুণাগুণের উপরে মূল্যায়ন করে সার্বজনীন নির্বাচন প্রক্রিয়ার বিষয়টিকে কার্যকর করে একটি পদক্ষেপ গ্রহণ করার অতীব জরুরি। অন্যথায় পূর্বের ন্যায় একটি বিভাজন, শ্রেণী তথা কোটার বিষয় রয়েই গেল। তাছাড়া নারী এবং পুরুষকে আমরা আলাদা দৃষ্টিভঙ্গি থেকে মূল্যায়ন করতে যাব কেন? সত্যিকারের সম অধিকার, সমমর্যাদা এবং গণতান্ত্রিক ভাবধারাকে সুপ্রতিষ্ঠিত করতে হলে বিশেষায়িত নারী কোটার বিষয়টিকে বিলুপ্ত করে সার্বজনীনভাবে 400 আসনই নারী পুরুষ এই শব্দটির ঊর্ধ্বে উঠে যোগ্যতা, জনপ্রিয়তা এবং দক্ষতার ভিত্তিতে গণতান্ত্রিক অধিকারকে বাস্তবায়ন করে আগামী সংসদ নির্বাচনে সম অধিকার প্রতিষ্ঠিত হোক বা সেই লক্ষ্যে একটি অর্থবহ কার্যকরী সংস্কার বাস্তবায়ন হোক, এটি দেশের আপাময় জনতার ন্যায় বাংলাদেশ জনঐক্য পার্টির পক্ষ থেকে আমাদের জোর দাবি জানাচ্ছি। প্রিয় দেশবাসী, আমরা আর কোটা চাই না, কোনো বিশেষ শ্রেণী চাই না, নারী পুরুষের ভেদাভেদ নয়, আইন এবং মানবিক দৃষ্টিভঙ্গি, নৈতিক দৃষ্টিভঙ্গি, গণতান্ত্রিক অধিকারের দৃষ্টিভঙ্গি, সার্বিক বিবেচনায় সকল প্রকার কোটা সংস্কৃতির ঊর্ধ্বে উঠে আগামীর জাতীয় সংসদ নির্বাচনে নারী কোটা নয় বরং সার্বজনীনভাবে সমমর্যাদার নেই একটি অর্থবহ কার্যকরী সংসদ নির্বাচনের মাধ্যমে মনোনীত প্রতিনিধিদের মাধ্যমে একটি কোটামুক্ত জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়ার দিকে এগিয়ে যাবে এমনটি প্রত্যাশা রাখি। পাশাপাশি আরেকটি বিষয় দৃষ্টি দিই, সেটি হলো সত্যিকার অর্থে জনমানুষের মতামতের ভিত্তিতে যদি অর্থবহ অংশগ্রহণমূলক গণতান্ত্রিক মূল আদর্শকে বাস্তবায়নের নিরিখে একটি কার্যকরী সংসদ গঠন করার লক্ষ্যে
নিম্ন কক্ষের নির্বাচন প্রক্রিয়া তথা আসনভিত্তিক নির্বাচন প্রক্রিয়া থেকে বেরিয়ে এসে পিআর প্রক্রিয়ায় নির্বাচনের বিষয়টি মূল্যায়ন করা অতীব জরুরি সময়ের দাবি বলে বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপি মনে করেন, দেশের আপাময় জনতা মনে করেন। কেন নয়, দুইটি বিষয় যদি কম্পারেটিভলি যদি আলোচনা করা হয়, বিশ্লেষণ করা হয়, যে বিষয়টি স্পষ্ট হয়ে উঠে বলে বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপি মনে করেন, সেটি হলো নিম্ন কক্ষের 400 সংসদ সদস্যদের দলীয় সংখ্যা আনুপাতিক প্রতিনিধির উপর মূল্যায়ন করে বা ভিত্তি করে উচ্চ কক্ষের সংখ্যানুপাতিক প্রতিনিধি মূল্যায়নের যে প্রক্রিয়ার কথা প্রস্তাব করা হচ্ছে, এই জায়গাটি যদি দৃষ্টি দেওয়া যায়, এই বিষয়টি অনেকটাই স্পষ্ট এবং প্রস্তাবিত বিষয়গুলির সাথে একটি সামঞ্জস্যপূর্ণ, সত্যিকার অর্থে জনমানুষের সমর্থিত বা অধিক মানুষের মনোনীত একটি অর্থবহ গণতান্ত্রিক ভাবধারার কার্যকর সংসদ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। অন্যথায় জনমানুষের তথা আম জনতার প্রত্যাশার জায়গাটি অপূরণীয় থেকে যাবে। কেন নয়, আসন ভিত্তিক নির্বাচন প্রক্রিয়ায় নিম্ন কক্ষের প্রতিনিধিদের সংখ্যাধিক্কারের উপরে ভিত্তি করে আনুপাতিক হারে উচ্চ কক্ষের প্রতিনিধি নির্বাচনের যে প্রস্তাব করা হয়েছে, সেই ক্ষেত্রে নিম্ন কক্ষের বিষয়টিতে যদি দৃষ্টি দেওয়া যায়, নিম্ন কক্ষে যেহেতু নিম্ন কক্ষে নির্বাচন প্রক্রিয়ার বিষয়টি যেহেতু আসন ভিত্তিক নির্বাচন প্রক্রিয়ার ব্যাপারে প্রস্তাব করা হয়েছে, সেই ক্ষেত্রে দেশের সিংহভাগ জনমানুষের প্রত্যাশার বিষয়টি বা জনসমর্থনের বিষয়টি উপেক্ষিতই থেকে যায়। আর সত্যিকার অর্থে দেশের অধিকাংশ মানুষের মতামতের ভিত্তিতে তথা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠাকে বাস্তবায়ন করতে হলে বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপি মনে করেন, দেশের আম জনতার ভাবনার আলোকে নিম্ন কক্ষ, যেখানে 400 সংসদ সদস্যের কথা বলা হয়েছে, তা কোটামুক্ত, নারী পুরুষ ভেদাভেদের ঊর্ধ্বে উঠে পিআর পদ্ধতিতে তথা আনুপাতিক নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে উচ্চকক্ষের মনোনীত জনপ্রতিনিধিদেরকে যদি মনোনয়ন করা হয়, তাহলেই কেবল সত্যিকার অর্থে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের যে ব্যালেন্স বা জনমানুষের প্রত্যাশিত প্রতিনিধির বিষয়টি বাস্তবায়ন হবে। অন্যথায় আসনভিত্তিক নির্বাচন প্রক্রিয়ার সংস্কৃতিটা পূর্বের নেই। দেশের বৃহৎ জনমানুষের একটি অংশের মতামতকে উপেক্ষিত করে উচ্চকক্ষের যে প্রতিনিধিত্বশীল প্রতিনিধি মনোনয়নের যে প্রস্তাব করা হয়েছে, তা সত্যিকার অর্থে কার্যত সর্বশ্রেণী পেশার মানুষ তথা অধিক মানুষের মতামতকে উপেক্ষিত করা হয়। কেন নয়,
যদি নিম্ন কক্ষটি নির্বাচন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবনার বিষয়টির দিকে যদি দৃষ্টি দেওয়া যায়, তা যে বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে সেটি হলো নিম্ন কক্ষের নির্বাচন প্রক্রিয়া যদি আসন ভিত্তিক হয়, সেই ক্ষেত্রে পূর্বের ন্যায় বৃহৎ একটি জনমানুষের সমর্থন তথা মতামতকে উপেক্ষা করে যে নিম্ন কক্ষ গঠিত হবে, সেই নিম্ন কক্ষের ভিত্তিতে যদি আবাস সংখ্যা আনুপাতিক হারে উচ্চ কক্ষের প্রতিনিধি মনোনয়ন করা হয়, সেই ক্ষেত্রে যে বিষয়টি এসে দাঁড়ায় তা হলো উচ্চ কক্ষের আনুপাতিক হারে নির্বাচন প্রক্রিয়াটাকে যদিও দৃশ্যত একটি সার্বজনীন গণতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে মনে করা হচ্ছে, কিন্তু তারা যেভাবে মনোনয়ন প্রক্রিয়ার কথা প্রস্তাব করছে বা মনোনীত হবে, এটি সর্বজন তথা সর্বমানুষের মনোনয়নের বিষয়টি কিন্তু কমপ্লাই করেনি। কেন নয়? আসনভিত্তিক নির্বাচন প্রক্রিয়ায় একটি বৃহৎ জনসমর্থনের অংশ কার্যকর জনপ্রতিনিধিত্বের বাহিরে তাদের মতামতটি উপেক্ষিত হয়ে আসে। যেখানে বিষয়টি যদি উদাহরণস্বরূপ বলা হয়, যে রাজনৈতিক দল মত গোষ্ঠীগুলি 2%, 3%, 5% বা তদুপরি জনসমর্থন অর্জন করতে সক্ষম হবে, তারা কিন্তু আসনভিত্তিক নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আসন লাভ করতে সক্ষম হবে না। যেহেতু তারা আসন লাভ করতে সক্ষম হবে না, অতএব তাদের মতামত উপেক্ষিত হয়ে রইল, যেটা পূর্বের ন্যায় আসনভিত্তিক প্রক্রিয়ার পুরান বিষয়টিকে নতুন ডাইমেনশনে নতুনভাবে রিফর্ম করা হলো মাত্র। বাস্তবিক অর্থে সর্বসাধারণের অর্থাৎ অধিক মানুষের মতামতের বিষয়টি আর প্রতিষ্ঠিত হলো না, যেখানে উপেক্ষিত হলো। অতএব এই আসনভিত্তিক নির্বাচন প্রক্রিয়ার উপরে ভিত্তি করে উচ্চ কক্ষের যে আনুপাতিক হারের যে প্রতিনিধি মনোনয়নের বিষয়টি আলোচনা নিয়ে আসা হয়েছে, সেই ক্ষেত্রে একটি বৃহৎ অংশের বৃহৎ জনমানুষের মতামতের বিষয়টি উপেক্ষিত হয়ে রইল। কেন নয়? বিষয়টি যদি এভাবে দৃষ্টি দেওয়া যায়, যে সমস্ত রাজনৈতিক দল মত গোষ্ঠীগুলি 2%, 1%, 5%, 4% যে যতটুকুই জনমতামতকে ধারণ করুক না কেন, অল ওভার ক্ষুদ্র মতামতের তথা কম সংখ্যক মতামতের যে রাজনৈতিক দল সমর্থন মতামতগুলি রয়েছে, সেইগুলি যদি একত্রে মূল্যায়নে আনা যায়, তাহলে দেখা যাবে যে যারা আসনভিত্তিক নির্বাচন প্রক্রিয়ায় দেশের একটি বৃহৎ জনসমর্থন তথা জনমানুষের মতামত এখানে কমপ্লাই হচ্ছে না। কেন নয়? যদি একাধিক রাজনৈতিক দল মতগুলি 2%, 3%, 5% এমনি একটি সমীক্ষা এরকম একটি হিসাবে সে সম্ভাব্য যে 12% বা 15% বা 20% যাই বলি না কেন, তারা কার্যত অর্থে সংসদে তাদের প্রতিনিধি কিন্তু মনোনীত করতে ব্যর্থ হয়। কিন্তু তাদের সার্বিক বিষয়টি বা ছোট ছোট রাজনৈতিক দল মত বা ক্ষুদ্র ক্ষুদ্র
অংশগুলিকে একত্রিত করলে দেখা যায় যে যৌথভাবে একটি বৃহৎ মতামতের অংশ উপেক্ষিত রয়ে যায়, যেখানে সত্যিকারের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হয় না বা জনমানুষের মতামতের একটি বৃহৎ অংশকে বরাবরই উপেক্ষিত করা হচ্ছে, যেটা সংসদীয় নির্বাচনী প্রক্রিয়ায় সংস্কৃতিতে বিষয়টি দৃশ্য লক্ষণীয় বিষয়। অতএব সত্যিকার অর্থে বা প্রকৃতপক্ষে গণতান্ত্রিক অধিকার বাস্তবায়ন বা অধিক জনমতের মানুষকে যদি মূল্যায়ন করতে হয়, সেটি উচ্চ কক্ষে প্রতিনিধিত্বশীল নির্বাচন প্রক্রিয়াকে যদি কার্যকর করতে হয়, তাহলে প্রথম যেটি বাস্তবায়ন করা জরুরি বলে বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপি মনে করেন, গণতান্ত্রিক ভাব দ্বারাই দেশের সিংহভাগ মানুষের মতামতকে যদি মূল্যায়ন করতে হয়, সত্যিকারের সংস্কারকে যদি বাস্তবায়ন করতে হয়, একটি অর্থবহ জবাবদিহিমূলক অধিক সর্বশ্রেণী পেশার মানুষের মতামতকে যদি গুরুত্ব দিতে হয়, তাহলে নিম্ন কক্ষের নির্বাচন প্রক্রিয়াটি সংসদীয় নির্বাচন প্রক্রিয়া নয়, বরং প্রতিনিধিত্বশীল নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে যদি নিম্ন কক্ষের প্রতিনিধি মনোনয়নের বিষয়টিকে এনশিওর করা যায়, তাহলেই কেবল উচ্চ কক্ষের প্রতিনিধিত্বশীল মনোনয়নের প্রক্রিয়াটিও সর্বশ্রেণী পেশার মানুষ তথা দেশের আপাময় জনতার মতামতের বিষয়টি বাস্তবায়নযোগ্য। অন্যথায় চলমান সংস্কার প্রস্তাবে যে দুইটি বিষয় বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপি মনে করেন জনতার ভাবনার আলোকে, সত্যিকারের গণতান্ত্রিক ভাব চেতনার আলোকে, সেই দুইটি বিষয় একটি হলো সকল প্রকার সংস্কারকে চিরতরে বিলুপ্ত করা উচিত, সেখানে নারী পুরুষ কোনো ধরনের ভেদাভেদ বা বিভাজন না রেখে সমতার ভিত্তিতে, সম অধিকারের ভিত্তিতে একদম সার্বজনীন নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ নির্বাচন সংস্কার কমিশন কর্তৃক 100 নারী আসনকে যেভাবে বিশেষায়িত করা হচ্ছে, এই বিশেষায়িত এক ধরনের কোটা, এক ধরনের শ্রেণীভেদ। এই কোটা এবং শ্রেণীভেদ মুক্ত হয়ে আগামীর কাঙ্ক্ষিত নির্বাচনী প্রক্রিয়া তথা সংসদ গড়ে উঠুক সকল মানুষের মতামতের প্রেক্ষিতে, সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক ভাব দ্বারাই সর্বশ্রেণী পেশার মানুষের অংশগ্রহণকে সুনিশ্চিত করতে প্রতিনিধিত্বশীল নিম্ন কক্ষের নির্বাচন প্রক্রিয়াকে এনশিওর করার কোনো বিকল্প নেই বলে বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপি মনে করেন। প্রিয় দেশবাসী, জনমানুষের প্রত্যাশায় সত্যিকারের গণতান্ত্রিক ভাব দ্বারা প্রতিষ্ঠার যে অভিষ্ট লক্ষ্যে সংস্কার কমিশনের যে সমস্ত কার্যক্রমের অবতারণা হয়েছে, তার অধিকাংশকে ইতিমধ্যে আমরা মৌন সম্মতির ন্যায় নৈতিকভাবে সাধুবাদ জানাচ্ছি। অতঃপর বিষয়টিকে পরিশেষে এইভাবেই আবারও রিপিট করে বলছি, যদি সত্যিকার অর্থে জনমানুষের মতামতের অধিকারকে বাস্তবায়ন করতে হয়, সেটা নিশ্চয়ই সমস্ত প্রকার কোটা সংস্কৃতিকে বেরিয়ে এসে নারী পুরুষ বিভাজনের ঊর্ধ্বে উঠে সার্বজনীন নির্বাচন প্রক্রিয়ার দিকে এগিয়ে যাওয়ার কোনো বিকল্প নেই। পাশাপাশি
আসন ভিত্তিক নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশের সিংহভাগ মানুষের মতামতকে বরাবরই উপেক্ষিত করা হচ্ছে, যে সত্যিকার গণতন্ত্রের বাইরে গিয়ে গণতান্ত্রিক মুরলে এক ধরনের কৌশলগত মনোনয়ন নির্বাচন প্রক্রিয়ার কার্যক্রম চলমান রয়েছে, যেটা বিগত সময়ে প্রত্যেকটি নির্বাচিত সরকারকেই দলবাজ, গোষ্ঠীবাদ, পেশিবাদ এবং আধিপত্যবাদের যে প্রচেষ্টার জন্ম দিয়েছিল, সমস্ত বিষয় থেকে বেরিয়ে আসতে হলে অতীব গুরুত্বপূর্ণ দুইটি বিষয়: সকল প্রকার কোটা বিলুপ্তের বাস্তবায়নার্থে সার্বজনীন নারী পুরুষ ভেদাভেদের ঊর্ধ্বে উঠে 400 আসনেই প্রয়োজনে আসন সংখ্যা বৃদ্ধি করা যেতে পারে। যেখানে সংসদীয় আসন 300, সেখানে সংসদীয় আসনের 400 আসন করা যেতে পারে, এনে কোনো দ্বিমত নেই। বাংলাদেশ জনৈক্য পার্টি মনে করেন জনমানুষের প্রতিনিধিত্বের বিষয়টি যত অংশগ্রহণমূলক হবে, ততটাই দেশ এবং দেশের মানুষের কল্যাণ বাস্তবায়নে সক্ষম হবে। অতএব সমস্ত প্রকার কোটা বিলুপ্ত করে অন্যথায় পূর্বের ন্যায় কোটার বিষয়টি পূর্ণ বহাল হলো, যেখানে পূর্বের সংসদে আসন ভিত্তিক নির্বাচন পরবর্তী সময়ে রাজনৈতিক দল মত কর্তৃক বিশেষায়িতভাবে নারী কোটার যে বিষয়টি ছিল, এই নারী কোটা না, শুধু সমস্ত প্রকার কোটা। অতএব এই নারী কোটার চিরতরে বিলুপ্ত করতে হবে। একটি সার্বজনীন নির্বাচনী প্রক্রিয়ার দিকে নারী পুরুষের ভেদাভেদের ঊর্ধ্বে উঠে যোগ্যতা এবং জনপ্রিয়তার ভিত্তিতে যিনি জনমানুষের প্রতিনিধিত্ব করতে সক্ষম হোক, সেটা 400 আসনেই নারী প্রতিনিধি, তাতে কোনো আপত্তির বিষয় নেই। এই শব্দটি আর থাকবে কেন? স্বাধীনতার 54 বছর পরে এসে নারী পুরুষ নামক বিভাজন বিষয়টি থাকবে কেন? যেহেতু গণতান্ত্রিকভাবে, সাংবিধানিকভাবে নারী পুরুষের অধিকার সমান এবং সমমর্যাদার দাবিদার। আশা করি এই ব্যাপারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জুলাই বিপ্লবের সংস্কার বৈষম্য বিরোধীর প্রশ্নে, কোটা সংস্কারের প্রশ্নে যে আন্দোলনের অবতারণা হয়েছিল, তাকে যদি সত্যিকার অর্থে বাস্তবায়ন করতে হয়, তাহলে এই সংস্কার নামক বিশেষায়িত কোটা প্রক্রিয়া থেকে বেরিয়ে এসে সার্বজনীন নির্বাচন প্রক্রিয়ায় নারী পুরুষকে মূল্যায়ন করার কোনো বিকল্প নেই। পাশাপাশি যেটা পূর্বে ছিল নতুন মরলে, নতুন ডাইমেনশনে, পূর্বের বিষয়টি যদি বলা হয়, কিসের সংস্কার, কিসের কোটা মুক্তি, এই প্রশ্নটি রেখে যেতে চাই। দ্বিতীয়ত, দেশের সর্বশ্রেণী পেশার মানুষের মতামতকে যদি বাস্তবায়ন করতে হয়, সত্যিকারের গণতান্ত্রিক মতামতকে যদি মূল্যায়ন করতে হয়, অর্থাৎ সর্বশ্রেণী পেশার মানুষের ভোটের মতামতকে যদি সমপর্যায়ে গুরুত্ব দেওয়া হয় এবং মূল্যায়নে আনতে হয়, তাহলে আসন ভিত্তিক নির্বাচন প্রক্রিয়া, যেটি স্বাধীনতার পরবর্তী 54 বছর চলমান রয়েছে, ওই বিষয়টি থেকে বেরিয়ে আসা অতীব জরুরি। বাংলাদেশ জনৈক্য পার্টি মনে করেন জনতার ভাবনার আলোকে আর কোনো বিকল্প নেই। বিদায় নিম্ন কক্ষে সংসদ সদস্য 300, 400 যাই হোক না কেন, সে নারী কোটামুক্ত এবং আসন ভিত্তিক নির্বাচন প্রক্রিয়া থেকে বেরিয়ে এসে
আনুপাতিক নির্বাচন প্রক্রিয়া তথা পিআর প্রক্রিয়া নির্বাচনের মাধ্যমে যদি আগামী সংসদ রিফর্ম করা যায়, তাহলেই কেবল নিম্ন কক্ষ কর্তৃক মনোনীত প্রতিনিধিদের মাধ্যমে উচ্চকক্ষের যে মনোনয়ন প্রতিনিধি নির্বাচিত করা হবে, একদম তৃণমূল থেকে তথা এক দেশের সর্বশ্রেণী পেশার মানুষের ভোটাধিকারের মতামতের গুরুত্ব বিবেচনায় বাস্তবায়নের বিষয়টি সুনিশ্চিত হবে। অন্যথায় শুভঙ্করের পাখির নেই যে সমস্ত সংস্কার কর্মকাণ্ডের অবতারণা করা হয়েছে বা চিন্তা করা হয়েছে, সেটা উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ বা বৃহৎ আকারের পার্লামেন্ট গঠন করার যে চিন্তা করা হচ্ছে, কার্যত অর্থে কোনো কিছুই সফলতা বয়ে আনবে না, বরং পূর্বের ন্যায় নারী কোটা এবং দেশের একটি সিংহভাগ মানুষের মতামতকে উপেক্ষিত করে সত্যিকারের সার্বজনীন গণতন্ত্রের বাহিরে মৌলিক গণতন্ত্রের পূর্বের ন্যায় যে চিন্তা এবং ভাবনার বাস্তবায়নের প্রস্তাবনা রয়েছে, আমরা মনে করি, বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপি মনে করেন, এদেশের আম জনতা মনে করেন, জুলাই বিপ্লবের প্রত্যাশার বাস্তবায়ন হবে না। বিদায় পূর্বের নেই, যদিও নতুন করে একটি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কাঠামো আনা হয়েছে, কিন্তু তা যদি সত্যিকার অর্থে কার্যকর করতে হয়, জনমানুষের প্রত্যাশাকে বাস্তবায়ন করতে হয়, তাহলে নিম্ন কক্ষের নির্বাচন প্রক্রিয়া প্রতিনিধিত্বশীল নির্বাচন প্রক্রিয়ার পাশাপাশি নারী কোটা তথা কোনো ক্ষেত্রে শুধু নির্বাচন প্রক্রিয়া নয়, ওয়াল ওভার সমস্ত ক্ষেত্রে কোটা নামক শব্দের বিলুপ্তি করে সার্বজনীনভাবে নারী পুরুষকে সমমর্যাদায় সম অধিকারের ভিত্তিতে যার যার যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে হোক সেটা 400 আসনী নারী বা 400 আসনী পুরুষ, তাহলেই কেবল নারী পুরুষের ভেদাভেদটি চিরতরে রিমুভ হবে এবং পিআর প্রক্রিয়ার মাধ্যমে তথা প্রতিনিধিত্বশীল নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ায় যদি আগামী সংসদ তথা সরকার গঠিত হয়, তাহলে জনমানুষের সত্যিকারের গণতান্ত্রিক অধিকারও প্রতিষ্ঠিত হবে। অন্যথায় সেই কোটা, সেই জনমানুষের মতামতকে উপেক্ষা এবং সত্যিকারের সার্বজনীন গণতান্ত্রিক ভাব চেতনার বাহিরে পূর্বের যে মৌলিক গণতান্ত্রিক প্রক্রিয়া, এই বিষয়টিরই অবতারণা হবে। প্রিয় দেশবাসী, আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টায়, আমি আমার ব্যক্তিগত মতামতের প্রেক্ষিতে মূলত বিষয়টি আজকে আলোচনা নিয়ে আসছি। অন্যথায় জুলাই বিপ্লবের সেই প্রত্যাশা চিরতরে ধ্বংস, অবমূল্যায়িত হবে, যা জনমানুষের প্রত্যাশা কখনোই বাস্তবায়ন হবে না এবং কোনো রাজনৈতিক দলমতকে কার্যত অর্থে স্বৈরশাসক, ফ্যাসিস্ট, দলীয় শাসন, রাজনৈতিক চক্র, গোষ্ঠী শাসনের চক্র থেকে বেরিয়ে আসা সম্ভব হবে না। পাশাপাশি আরেকটি বিষয় ইঙ্গিত করতে চাই, রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়াটি সরাসরি নির্বাচনের, জনমানুষের সরাসরি নির্বাচন প্রক্রিয়ার বিষয়টিও ভাবার সময় এসেছে বলে বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপি মনে করেন, দেশের আম জনতা মনে করেন। ইতিমধ্যে একটি সমীক্ষায় উঠে এসেছে, দেশের 83% মানুষ রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া সরাসরি জনমানুষের ভোটে
নির্বাচন হওয়ার সপক্ষে মতামত দিচ্ছে। বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপি মনে করেন ওই বিষয়টিও একটি গভীর ভাবনার নেই পূর্ণ বিবেচনা করে আগামীর কাঙ্ক্ষিত নির্বাচন প্রক্রিয়া নারী কুঠামুক্ত, আসন ভিত্তিক নয়, পিয়ার পদ্ধতি তথা আনুপাতিক প্রক্রিয়ায় নির্বাচন প্রক্রিয়ার বিষয়টিকে ধারণ করে সত্যিকারের সমস্ত জনমানুষের মতামতকে বেস করে নিম্নকক্ষ কার্যকর নিম্নকক্ষের আলোকে একটি অর্থবহ উচ্চকক্ষ গঠনের দিকে এগিয়ে যাবে এবং সত্যিকার সংস্কার চিন্তা চেতনার উদ্দেশ্য বাস্তবায়নে জুলাই বিপ্লবের সেই ছাত্র জনতার প্রত্যাশা বাস্তবায়ন হবে এমনটি প্রত্যাশা করি। জয় হোক জনতার, জয় হোক বাংলার।